প্রিয় দর্শক, আরিফিন শুভকে পেয়েছি আমরা। মজার ব্যাপার হচ্ছে যে আমি এক গাদা প্রশ্ন রেডি করেছিলাম তার জন্যে, সিরিয়াসলি, এবং অনেক আমাকে হোমওয়ার্ক করতে হয়েছে। আরও কিছু প্রশ্ন কলমেও লিখে রেখেছি। আরিফিন শুভ, কেমন আছেন? যেমন দেখছেন 5ই আগস্ট পরবর্তী, তার আগের একরকম জীবনে কোনো চেঞ্জ আছে? 5ই অগাস্ট, দেশের অবস্থা, সমস্ত কিছু মিলিয়ে গল্পটা এভাবে আমি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আমার মতো করে উত্তর দিলে, প্লিজ। 2014-15 থেকে আমার মা মানসিক ব্যাধিতে আক্রান্ত হন এবং সেই থেকে, যেটা অনেকেই জানেন, সো সেই থেকে আমার বাড়িতে আমার মাকে সিঙ্গেল হ্যান্ডেডলি আমাকে দেখতে হয়েছে। 8-9 বছর ধরে আমি সেটা সামলেছি এবং সেটার কারণে একটা বড় এনার্জি আসলে আমার চলে যেত, মানসিক এনার্জি, ফিজিক্যাল এনার্জি। 2024-এর জানুয়ারি 21 তারিখে মা স্ট্রোক করে। 22 তারিখে সকালবেলা আমাদের নিউরো সায়েন্স হাসপাতালে বলে দিচ্ছে ব্রেন ডেড। 22 তারিখ সকালবেলা। 23 তারিখ, 24 তারিখে মা চলে যান পৃথিবী ছেড়ে। জানুয়ারির 24 তারিখ। 30 তারিখে পিটিশন সাইন করেছি, তার 51-52 দিন পর মা চলে যান। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইয়ের 20 তারিখে কোর্ট থেকে ডেট দেওয়া হলো ডিভোর্সের, সাইন করার, ফাইনাল সাইন। আমি 19শে জুলাই ইন্ডিয়াতে যাই, যেহেতু ইন্ডিয়ান কোর্টে বিয়েটা হয়েছিল, স্পেশাল অ্যাক্ট ম্যারেজে। 20শে জুলাই আমি ডিভোর্স পেপার সাইন করি, ফাইনাল। 31শে জুলাই আমি দেশে ফিরি। অগাস্টের 1, 2, 3, 4, 5 তারিখে আমার অলমোস্ট 20 বছরের করা কর্ম এবং অলমোস্ট আমাকে মিথ্যে বলে দেওয়া হয়। অগাস্ট, দেশের এই অবস্থা আমার মধ্যে কোনো চেঞ্জ আনেনি। চেঞ্জ যদি সত্যিকার অর্থে এনে থাকে, সেটা আসলে এর আগের ঘটনাগুলো। এই গল্পটাই আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। আপনার নীলচক্র সিনেমাটা এই যে সামনে ঈদুল আজহায় বোধহয় মুক্তি পাচ্ছে, এই সিনেমার শুটিং তো হয়েছে সেই 2000 বোধহয় 24-এর আগে। 24-এর আগে, 24 ইনফ্যাক্ট নীলচক্র আমার জীবনের এমন একটা সিনেমা যেটা মানে এখন পর্যন্ত দর্শক জনপ্রিয়তা আমার করা যত কাজ হয়েছে, সেই কাজ আমার জন্য যতটা স্পেশাল, সে সমস্ত কাজের থেকে নীলচক্র আমার জন্য অনেক স্পেশাল। কারণ নীলচক্রের অর্ধেক শ্যুটে মা আছেন, অর্ধেক শ্যুটে মা নেই। নীলচক্র মাঝামাঝি সময়ে মা চলে গেছে। সো যেটার পরে 25 তারিখ সকালবেলা আমি বাসায় ফিরলাম, কবর এবং সব কিছু জানাজা শেষ করে। 26শে জানুয়ারি আমি কস্টিউম ট্রায়াল করছি। ভেতর থেকে মৃত, বাইরে থেকেও মৃত একটা মানুষ আমি। কস্টিউম ট্রায়াল করছি। 26-27 আমি আদনান আল রাজীবের একটা কাজের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি। 28 তারিখ গ্যাপ দিয়ে, 29 তারিখ গ্যাপ দিয়ে, 30 তারিখ থেকে আবার আমি নীলচক্রের শ্যুট পুরোটা শেষ করেছি। আপনার একজন বন্ধু ছিলেন, এই ঘটনাটা সে দেখছে এবং দেখার পরে সে বলছে যে আমাকে ওকে মানুষ মনে হয় না এরপরে আর। কারণ ক্যামেরার সামনে যখন ও যায়, অ্যাকশন বলার পরে ওর যে প্রতিক্রিয়া হয়, এবং ওকে যে মানুষ আমি চিনি, এবং ওর যে মা মারা গেছে, তার জীবন বলতে তার মার সাথে তার জীবন ছিল, সেই মানুষ আমি ক্যামেরার জানি না সামনে আসলে গিয়ে সে সেটা, change হয়ে যাচ্ছে। আমার কাছে শুধু একটা জিনিসই মনে হয়েছে তখন, যে সত্যিকার অর্থে পাবি ভাই, যে ইয়েস, আমি ভেতর থেকে ডেড। আমার মা বেশ পরিচিত একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। ওনার স্যালারি ছিল 9,000 টাকা। 9,000 টাকার স্যালারি দিয়ে আমি হলাম যেই মানুষটাকে আমি রানীর মতো রাখার সময়টা যখন এলো, যখন তাকে সমস্ত সুখ দেওয়ার সময়টা এলো, সে মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে গেলেন। এবং সেটা নিয়ে 9 বছর চললাম, 10-9, 9.5 বছর চললাম। হুট করে উনি মানুষটা চলে গেলেন এবং তার আগে আমার ব্যক্তি জীবনও চলে গেল বাড়ি থেকে। তো সেই মাকে মেইনটেইন করতেন, আবার কাজ তো করতেন। সেই মানুষটা চলে যাওয়ার পরে আমার মনে হলো যে ব্যক্তি জীবন চলে গেছে, মা চলে গেল, আমার কাছে আছে কি কাজটা। আর আমি এখন আমার ব্যক্তিগত কারণে, বা আমি মানসিকভাবে ঠিক নেই বলে আমি যে বলবো যে কাজটা এখন করতে পারবো না, পরিচালক, প্রযোজক, পুরো ইউনিট, টেকনিক্যাল টিম, তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। এই যে 20 বছরের একটা জীবন, সেই জীবনটা 20 বছর লেগেছে আমাকে আর্ন করতে। আমি তো গতকাল বা গত বছর আসি নাই। এই মুহূর্তে কেমন আছেন?
মানুষ কিছু সময় এমন জায়গায় পৌঁছে যায় তখন সে নাম্ব হয়ে যায়, আমি জানি না আর আমি কেমন আছি। অভিজ্ঞতা আর শিক্ষাটুকু আপনি আমার কাছ থেকে নিতে পারবেন না, পারবেন? সেটা ততক্ষণ পর্যন্ত নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি শ্বাস নিচ্ছি। ইনহেল এক্সহেল করছি মানে এখনো গল্প বাকি আছে। মুজিব যেই সিনেমাটা, সেই হ্যাঁ। সিনেমাটা ওই ক্যারেক্টার করার পরে হুম ধরেন কিছু মানুষ এই সরকার, আগের সরকারের পতনের পর তারা এইটাকে সামনে নিয়ে আসলো, যেহেতু ওখানে কোনো পারিশ্রমিক নেন নাই, হুম সেখানে 1 টাকার একটা সম্মানীর একটা প্রতীকী ভুল সম্মানী করে ফেলছি ভাই, অনেক টাকা নেওয়া উচিত ছিল আমার। হ্যাঁ, নিতেই তো পারতেন, আপনার সেই হ্যাঁ। জায়গায় বরাদ্দও ছিল শুধু নিশ্চয়ই। শুধু নিতে পারতাম না, আমাকে শুটিং শেষের একটা গল্প বলি যেটাও কেউ জানে না। আমার কাছে তো একটা গল্প, ঠিক যেভাবে ঢাকা অ্যাটাক আমার কাছে একটা গল্প, ছুঁয়ে দিলে মনে আমার কাছে একটা গল্প, অথবা শেষ 19-20 যেটা একটা গল্প, সেম গল্প। গল্পের নির্যাস কি সেই অনুযায়ী নিজেকে তৈরি করা। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে টাকা তো জীবনে অভিনয় করে কামাবো ইনশাল্লাহ, এটা থাকুক, এটা থাকুক, এটা একেবারেই ব্যক্তিগত একটা জায়গা। সো এটা আই থিঙ্ক কোনো না কোনোভাবে এক ধরনের আমার মনে হয় হিংসাত্মক জায়গা থেকে করা হয়েছে। আমি আজকের যে আবহাওয়া রাজনৈতিক বা দেশের, আজকে এটা বললে হয়তো বা জেল ফাঁসি, অবশ্য আমার জীবনে হারাবার আর তেমন কিছু নাই, সমস্ত কিছুই হারিয়ে এখন আপনার সামনে বসে আছি। ধরেন গার্মেন্টসে যে লোকটা কাজ করে, আমি কিন্তু বলবো সে দেশকে সার্ভ করে, আপনি কি ভুল বলতে পারেন সেটাকে? আচ্ছা, যে লোকটা কৃষক, সামাজিক স্তরে তো আমরা তাদেরকে খুব একটা পাত্তা দিই না, কিন্তু আমি যদি বলি সে দেশকে সার্ভ করে ধান লাগায়, আপনি কি ডিনাই করতে পারবেন? না, মুজিব সিনেমাটা কি শুধুমাত্র আপনি কি সেরকম ডিনাই করতে না, না, পারবেন? ডেফিনেটলি না। সেম ভাবে আমি যে 20 বছর ধরে বিনোদনে সার্ভ করছি, তা আমি কি দেশকে সার্ভ করি নাই? আমি কাদেরকে এন্টারটেইনমেন্ট করেছি? চায়নাল মানুষকে। এই রাজনৈতিক একটা জায়গায় যখন আপনি চলে আসলেন বা একটা ক্যারেক্টারের মধ্যে যখন আপনি ঢুকে গেলেন, তখন কি আপনার এখন মনে হয় যে এরকম কোনো কিছু আমার ভুল ছিল অথবা আমার করা উচিত হয় নাই? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা করার সময় কি আপনার মনে হয়েছে এইবার তারিফিন শুভ একটা বাটে পড়বে, এবারে এটার তো উত্তর দিতে পারবেন না? না, ডেফিনেটলি উত্তর থাকবে। আপনি আরফিন শুভ একজন হুম। শিক্ষিত অ্যাক্টর, সো কি বলবেন? যদি মুজিবের চরিত্র বা মুজিব সিনেমায় কাজ করা ভুল হয়, আমার 20 বছর ভুল, আপনি কি সেই প্রশ্ন করবেন আমাকে? না, একজন অ্যাক্টর হিসেবে আপনি নিজেকে যেভাবে চেয়েছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি, মুজিব সিনেমার আগে আপনি আমাকে কিভাবে চেনেন? সহজ প্রশ্ন আছে। আপনাকে আরিফিন শুভ হিসেবেই চিনি। আরিফিন শুভ কে? ঢাকা অ্যাটাকের আরিফিন শুভ নায়ক কে? আরিফিন শুভ, নায়ক আরিফিন পর্দার শুভ বা নায়ক। অভিনেতা আরিফিন শুভ, যেভাবেই যে দেখে। মুজিব সিনেমার পরে আমার পরিচয় কি? আপনি নায়ক আরিফিন শুভ। আমি একজন সচেতন মানুষ হিসেবে তাহলে মুজিব করাকে আমি ভুল কোন অর্থে বলবো? মুজিবের আগে আপনি আমি শেষ করি। জি, মুজিবের আগে ফারাবি ভাই যদি আমার এমন ছিল, শোভ ভাই মুজিবের আগে তো আপনি নায়ক ছিলেন, মুজিবের পরে তো আপনি এমপি হয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন, এমন কানা ঘোষাও ছিল যে অথবা আপনি এমপি হয়ে যাবেন বা ওইখানে আপনাকে কানা আর ঘুষা। হ্যাঁ, বাস্তবতা বাস্তবতা কি আসলে? কানা ঘোষায় আমি বললাম ভাই শুনেন, এখন যে আমি আসছি না, আমি তো রকেট দিয়ে আসছি জানেন, আমি বললাম। আপনাকে অফার দেওয়া হয়েছে কিনা এমপি হবেন? না না, দেখেন অফার দেয়া না দেয়া সব থেকে বড় কথা হচ্ছে যে আদৌ আমি সেটা চাই কিনা। নোবডি অ্যাস্কড মি, আমাকে কেউ জিজ্ঞেস করে নাই, যে যার মন্তব্য প্রদান করে ফেলছে। নোবডি অ্যাস্কড মি। না, ক্ষমতাসীন দলের নেতারা কেউ বলছে কিনা যে তুমি আসো? কারণ আমাদের তো পপুলার লোক দরকার, ক্যারেক্টার দরকার। মাশরাফি যেভাবে আসছে, না আমি যেভাবে মমতাজ আসছে, পর্দার মানুষকে দরকার। আমরা হ্যাঁ। এটা ভারতে দেখি, কলকাতার অ্যাক্টররা তারা বিভিন্ন দলের সাথে যুক্ত। আমি আপনাকে একটা এই প্রশ্নের উত্তরটা এভাবে দেই, আমি জানি না, আমি এভাবেই কথা বলি, আপনার পোষালে পোষাবে, না পোষালে আমি ক্ষমা চাই। প্লিজ। সেটা হচ্ছে আমার দাদার বাড়ি, আমার পৈতৃক বাড়ি হচ্ছে ভালুকা, ময়মনসিংহ। গতবার ইলেকশনের সময়ও, এটা মুজিব করার পরে না বা আগে না, আরো অনেক আগে থেকে, ভালুকা থেকে আমার কাছে অসংখ্যবার অনেক মানুষ ফোন করেছে, আমাদের দায়িত্ব নাও শুভ, তুমি আমাদের ছেলে, তুমি আমাদের দায়িত্ব নিলে আমাদের জন্য ভালো হবে। মানে এমপি হিসেবে, রাজনৈতিক ভাবে আমাদের দায়িত্ব নাও, তার মানে কি এমপি বা মন্ত্রী হন, আমাদের দায়িত্ব নাও, রাজনৈতিক ভাবে আমাদের দায়িত্ব নাও। ওকে। আমি করজোর ক্ষমা চেয়ে বলছিলাম যে আমার জীবন বোধ বা আমার যেই ক্যালিবার বলেন, যেভাবেই বলেন, যে আমি খুবই অযোগ্য একটা মানুষ, অভিনয়ের বাইরে আমি খুব অযোগ্য মানুষ, ও মানে
থাকে না, মানে আমি নিজেকে বলতে পারি এখন যে আমি অনেক যোগ্য মানুষ অভিনয় না, ছাড়া আমি কিছুই পারি না। অভিনয় ছাড়া। ব্যাপারটা, হ্যাঁ। এবং আমি বলেছিলাম, এই কথা বলছিলাম আমি, যে আমার আশপাশ মিলিয়ে 8 থেকে 10 জন মানুষের বাইরের দায়িত্ব, একটা একটা জায়গার রাজনৈতিক দায়িত্ব নেওয়া মানে কি, ওই পুরো 10-12 লাখ 15 লাখ 20 লাখ যেটাই হোক, ওই 20 লাখ মানুষের দায়িত্ব আপনার নেওয়া, কারেক্ট মি ইফ আই এম রং। রাইট। আমি সেটার যোগ্য নই। না, কিন্তু এটা জানতো, তারা হয়তো এটা জানতো, বা অনেকে এই কথাটা পপুলারলি মানে মুখে মুখে ছিল মানুষের, যে আরিফিন শুভকে সরকার প্রধান তখনকার নেত্রী ফোন দিতেন। না এরকম হয় না, এরকম হয়তো তারা ভুল এরকম বুঝতো। এরকম কারণ আসলে এটা, এই সমস্ত কিছু আসলে আম, এই সমস্ত কিছু আসলে এক ধরনের রাজনৈতিক মুখরোচক গল্প হিসেবে আমি বলবো। এই গল্পটা না ছড়াতে বা বলতে খুব আরাম হয়। এক্স্যাক্টলি, হয়তো হয়তো তাই। এখন আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই যে যে সিনেমা করার পরে আপনার যে 10 কাঠার একটা প্লট, যেটি নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কানাঘুষা বা এটাই মুখরোচক গল্প, সেই বিষয়টা নিয়ে আপনার মানে আপনার ভাবনা কি? আমার ভাবনা কি? আমার না, ভাবনা, আপনি কোনো টাকাই নেন নাই, পারিশ্রমিক নেন না, একটা সিনেমা করতে কত টাকা নেন আপনারা? আচ্ছা, আমি যদি ধরেন অন্যান্য সিনেমা ধরেন করতে 10-20 40 লাখ টাকা নিই, হ্যাঁ, ধরেন অন্য ছবি করতে, যেটা অনেক নায়করা নিয়েছে, রাইট, এটা আরো বড় বাজেটের হ্যাঁ, সিনেমা ছিল। 40 লাখ টাকা নিই বাইরে, আর মুজিব করতে গিয়ে 1 টাকা নিয়েছি, তখন আপনি, অথবা মুজিব করতে গিয়ে আমি 100 কোটি টাকা নিছি, 1 কোটি টাকা নিছি, তাহলে আপনি বলতে পারতেন, তাহলে সমালোচনার জায়গা ছিল। 1 টাকা নিয়েছি, 2 টাকা নিয়েছি, 5 টাকা নিয়েছি, একান্ত আমার ব্যক্তিগত, সেটা আমি যা সম্মান দেখিয়ে আর্ন দেয়। করি। কথা খেয়াল করেন ফারাবি ভাই, সাংবিধানিকভাবে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার অনুযায়ী আমাকে ট্যাক্স দিতে হবে, কারেক্ট? রাইট। আমি সরকারকে ট্যাক্স দেই আমার অর্জিত অর্থ থেকে, ঠিক আপনি যেভাবে দেন ঠিক আমি সেভাবে ট্যাক্স দেই। তারপরে আমি কোত্থেকে কত টাকা নেব সেটা কি একান্তই আমার ব্যক্তিগত নয়। নাও, এটার সাথে যখনই আপনি মুখরোচক করতে চাইবেন, আপনি যদি আজকে বলতে পারতেন, শো ভাই আপনি তো নমিনেশন পেপার কিনে রাজনৈতিক ক্যাম্পেইনে গেছিলেন, আপনি এমপি হয়েছিলেন, বলতে পারবেন? না, আমি এরকম দেখি নাই। এরকম অসংখ্য মানুষ আছে, আপনিও জানেন, রাজনৈতিক ক্যাম্পেইনেও হয়েছে, কোথায় তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। মানে আপনার সেম ইন্ডাস্ট্রির। খুঁজে, সেটা সেটা আপনি আপনি সাংবাদিক, আপনি ভালো জানবেন, এর বেশি কিছু বলবো না আমি। না, ওই প্লট তো আর আপনি একা পান নাই, ওই প্লট তো আরো 150 জন এই সেম ইন্ডাস্ট্রির লোকজন পেয়েছে। আসলেই তাই? হ্যাঁ। আপনি এটা কোত্থেকে জানলেন ভাই? এটা এটা তো আর, এটা সরকারি তথ্য, সবাই জানে, রাজুকের ওখানে লিস্ট আনানো আছে। তো সেটাই যদি হয় তাহলে একা আরিফিন শুভ 151 জনের লিস্ট রাজুকে পাবেন, যারা শিল্পী। হ্যাঁ। আমার 2017-তে ন্যাশনাল অ্যাওয়ার্ড, 20 বছর ধরে, 20 বছর ধরে আমি আমার দেশকে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে সার্ভ করছি, আমার সিগনিফিকেন্ট কোনো কন্ট্রিবিউশন নেই। সেই কন্ট্রিবিউশনের জন্য আমি প্রথম যে সরকারের কাছে আমার রিটায়ারমেন্ট বা শেষ ঠিক আশ্রয় হিসেবে এই দেশে একটা জমি চাইতে পারি না বা অ্যাপ্লাই করতে পারি না। দিবিকে দিবে না তাদের? 151 জন মুজিবে ছিল। আমি আপনাকে জিজ্ঞেস করছি, না, মানে এটা দেখি আমার নাই। তথ্য না, আমি দেখি ইন্টারনেটে নাই, আছে, সম্ভবত। সরি না, ওয়েবসাইটে আছে। আচ্ছা, তারা 1 টাকা নিয়েছে। না, কেউ তো 1 টাকা নেয় নাই আমার তাদের ধারণা। ক্ষেত্রে যদি আপনাদের বা কারোর কোনো অসুবিধা না থাকে, আমার ক্ষেত্রে অসুবিধাটাকে তাহলে আমি কি কোনো ধরনের প্রতিহিংসা বলতে পারি বা জেলাসি বলতে পারি? না, যারা এটা নিয়ে সমালোচনা করেন হ্যাঁ, তারা বলেন যে কোনো সুবিধা নেয়ার জন্য হচ্ছে আপনি 1 টাকা নিয়ে। কি সুবিধা নিয়েছে আমাকে দেখো। ওই যে এই যে প্লট। আচ্ছা, আমি এই যে সেটার উত্তর বললাম তো, আমি 151 জন সুবিধা নিয়েছে, মুজিবে ছিল। আপনাকে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেই। বাংলাদেশে যখন মুজিবের অফিসিয়াল অডিশন হচ্ছে আমাদের এই ঢাকা শহরে, হেন কেউ নাই যে অডিশন দিতে যায় নাই। আই থিঙ্ক আমি একজন যাকে অডিশনে ডাকা হয় নাই বাংলাদেশে। সেটা চয়েস ছিল? না না, কোনো চয়েস ছিল না। আমি কলকাতায় একটা কাজ করছিলাম, সেই কাজটা মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে দেখাচ্ছে ঘটনাচক্রে। তারা অডিশন করে কিন্তু চলে গেছে, পায় নাই, অনেক চরিত্রই পায় নাই। মানে শ্যাম মুজিব বেনেগালের কেন? এটা একেবারেই ওনার নিজস্ব। শ্যাম বেনেগাল টিমের একজন মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে আমার আহারে নামক সিনেমাটা দেখতেছে, দেখে সেখান থেকে বের করছে যে এ কি বাংলাদেশের অ্যাক্টর। সেখান থেকে প্রথম আমার কাছে মেসেজ আসছে, আমি কি অডিশন দিতে ইন্টারেস্টেড। সেখান থেকে প্রথম অডিশনে নিজের টাকা খরচ করে আমি গেছি। শ্যাম বেনেগাল এত বড় ডিরেক্টর, ইন্ডিয়াতে 2 বার অডিশন, তারপরে বাংলাদেশে 3 বার অডিশন, তারপরে গিয়ে আমাকে নির্বাচিত করা হয়েছে চরিত্রের জন্য। তাহলে চরিত্রের প্রয়োজনে আপনি এখানে এই সিনেমাটা নট অনলি চরিত্রের প্রয়োজনে, আপনি একটা জিনিস মিস করছেন।
সুবিধা নেওয়ার জন্য হলে তাহলে তো বাংলাদেশে যখন অডিশন হচ্ছে তখন আমাকে ডাকা হতো, ডাকলো না কেন? হয়তো আগের এই ইসের সাথে আপনার যোগাযোগ ছিল না, বা আপনাকে ওইভাবে। না, কোনোদিনই কারোর সাথে আমি কাজ করি, বাসায় যাই, এর বেশি কোথাও আমার আমার পদচারণা নাই। সে কারণে ডাকে নাই হয়তো বা। দেশের সাম্প্রতিক যে অবস্থা, বিভিন্ন সময় ধরেন আপনার কো অ্যাক্টররা তারাও বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন বা প্রতিহিংসার শিকারও হচ্ছেন বলে কেউ কেউ মনে করেন। আপনার কি মনে হয়? সহজভাবে আমি এটুকুই বলবো যে পলিটিক্যাল ভিউজ থাকা আপনার সাংবিধানিক অধিকার, রাইট। টু হ্যাভ আ পলিটিক্যাল ভিউ, অ্যাজ লং অ্যাজ আপনি সেটা অফিসিয়ালি স্ট্যাবলিশ করছেন না, আপনি পাবলিকলি কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না, তার মানে এটা আপনার এন্টায়ারলি প্রাইভেট। কারেক্ট মি ইফ আই এম রং। রাইট। একজন শিল্পী তথা একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, সমাজের যে কোনো স্তরের মানুষ, শুধু শিল্পী বলে না, যতক্ষণ পর্যন্ত তার যে কর্ম সেটুকুর মধ্যে সে থাকবে, অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট অথবা অফিসিয়াল কোনো পদক্ষেপে যাবে না, তাদেরকে রাজনীতিতে বা পলিটিক্সে, আবারও বলছি, জিনিসটাকে মুখরোচক করবার জন্যে, রগরগে করবার জন্যে তাদেরকে টেনে আনা বোধহয় দুঃখজনক। আপনার কি এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি ধামকি, আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না, কোনো জায়গা থেকে কোনো বাধাপ্রাপ্ত হয়েছেন কাজ করার ক্ষেত্রে? আপনি এর মধ্যে অন্য দেশেও গেছেন, এয়ারপোর্টে কোথাও কোনো ঝামেলা ফেস করেছেন? আমি গেলাম, একটা সোনি লিভ বলে একটা প্ল্যাটফর্ম আছে ইন্ডিয়াতে, বেশ জনপ্রিয়, তাদের একটা কাজ ছিল জ্যাজ সিটি বলে, সেটার শুটে গেলাম নভেম্বর মাসে, ফিরলাম এই মে মাসে। তো এখন হাতে কি কাজ আছে? ঈদে রিলিজ হবে হচ্ছে নীলচক্র আল্লাহ চাইলে, তারপর একে একে করে নূর রিলিজ হবে, কোনটা আগে কোনটা পরে জানি না। চরকির একটা সিরিজ করেছি লহু বলে, সেটা রিলিজ হবে। অনম বিশ্বাসের একটা কাজ করেছি ঠিকানা বাংলাদেশ, সেটা রিলিজ হবে। এই তিনটা সামনে রিলিজ, বাকি জ্যাজ সিটি রিলিজ হবে সেপ্টেম্বরে এই বছরই। তার মানে এগুলো আপাতত রিলিজ। আর বলিউডের কাজটা? জ্যাজ সিটি। সো একে একে আসবে, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে সেটা এই মুহূর্তে টিম ভালো বলতে পারবে। আপনার একসাথে অনেকগুলো কাজ আসছে নতুন, এর জন্য শুভকামনা, শুভকে আবার শুভকামনা। ধন্যবাদ। স্টার নিউজের সকল দর্শককে এটাই বলবো, আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ি, আমরা সবাই মিলে আমাদের যতগুলো সেক্টর আছে, সেটা শুধু বিনোদন নয়, যা যা আছে সমস্ত জায়গাগুলোতে আমরা মনোনিবেশ করি, সবাই মিলে দেশটাকে অনেক ওপরে নিয়ে যাই। এবং আমার কাজ, অন্যান্যদের কাজ, ভালো শিল্পীদের কাজ কে কাজের জায়গায় রাখি এবং সেভাবেই দেখি, তাহলে দেশটার উন্নতি হবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এই পর্যন্ত ছিল, তার সাথে আমাদের আউটডোরের কাজ। সবার জন্য শুভকামনা।